হ্যালো স্টুডেন্টস, আজকের চলে এসেছি একটা সাজেস্টিভ ভিডিও নিয়ে। যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য ভিডিওটা খুবই কার্যকারী হতে চলেছে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোপুরি দেখো, তাহলে কিন্তু তোমাদের খুব উপকারী হবে। তো আজকের আমি সাজেশান দেবো 2026 সালে মাধ্যমিকের জন্য ভূগোল সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো, এবং তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে যে সমস্ত সাজেশনগুলো আমি আলোচনা করব এখানে, পরীক্ষায় কিন্তু তার বাইরে কোনো কিছু আসবে না, তার মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। সুতরাং তোমরা একটু মন দিয়ে দেখো। দেখো, আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে, লেখাই আছে তোমরা দেখেছো যে কম পড়ে বেশি নম্বর পাওয়ার একটা উপায়। তো এখানে একটু ক্লিয়ার করে দিই প্রথমে, তারপর আমরা মেন পার্টে যাব। কিছু কিছু স্টুডেন্টের এটা মনে হতেই পারে বা গার্ডিয়ানের মনে হতে পারে যে কম পড়ে কীভাবে বেশি নম্বর পাওয়া যায়। তো এই কথাটি তোমরা ধনাত্মকভাবেই নেবে, পজিটিভলি নেবে। আমি চাইবো কেউ নেগেটিভলি এই কথাটা নেবে না। তার কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে, দেখবে অগাধ পড়ে, সকাল সন্ধ্যা সব সময় পড়ে, এমনকি ভোরবেলা উঠেও পড়ে সকালের আগে, কিন্তু তবুও দেখবে প্রচুর পরিমাণে পড়ার পরেও পরীক্ষা হলে গিয়ে, সেন্টারে গিয়ে সে কমন প্রশ্ন খুব একটা পায় না। সুতরাং আমি এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদের যে কম পড়েও বেশি নাম্বার কিভাবে পাওয়া যায়, অর্থাৎ এমন কিছু পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসবে সেই জিনিসগুলো পড়তে হবে, আর সেই কোনখান থেকে পড়তে হবে সেই জায়গাটা আমি তোমাদেরকে বলে দেবো। যেমন আমাদের ভূগোলে দুটো চ্যাপ্টারের নাম, একটা চ্যাপ্টার হচ্ছে তোমার বর্জ্য ব্যবস্থাপনা, খুবই ছোট চ্যাপ্টার, এবং উপগ্রহ চিত্র, খুবই ছোট একটা চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার থেকে তুমি যত বেশি পড়ো না কেন, এখান থেকে প্রশ্ন আসবে মাত্র ক নাম্বার বলো তো? মাত্র 8 নাম্বারের প্রশ্ন আসবে বর্জ্য ব্যবস্থাপনা। 3 নাম্বারের একটা প্রশ্ন আসবে, 2 নাম্বারের একটা প্রশ্ন আসবে, এবং 1 নাম্বারের 3টে প্রশ্ন আসবে। টোটাল 8 নাম্বারের প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। তোমার উপগ্রহ চিত্র মানচিত্র থেকে ঠিক সেম একইভাবে প্রশ্ন আসবে। সুতরাং এই অধ্যায়গুলো সহজ খুবই। এই অধ্যায় থেকে তোমরা যদি মনে করো যে খুব বেশি পড়ে নিলাম, সহজ অধ্যায় থেকে খুব পড়ছো, কিন্তু পরীক্ষা হলে তুমি প্রশ্ন পাবে 8 নাম্বার, এর বেশি কিন্তু পাবে না। ওই জন্যে বললাম, কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে এটা যদি তোমরা জেনে নাও, তাহলে তোমরা অধ্যায় দেখে দেখে বেছে বেছে প্রশ্ন পড়তে পারবে। ঠিক আছে? সুতরাং এই হচ্ছে ব্যাপার। আর প্রশ্ন কমন পাবে তার আগে বলে দিই, নম্বর তোলার একটা খুব ভালো উপায়। বহির্জাত প্রক্রিয়া থেকে 8 নাম্বারের প্রশ্ন আসবে, 3 নাম্বারের একটা, 2 নাম্বারের একটা, 1 নাম্বারের 3টে। উপগ্রহ চিত্র মানচিত্র থেকে ঠিক সেম। সুতরাং এখান থেকে চলে আসছে 8 2 16 নাম্বার। আর ম্যাপ পয়েন্টিং 10টা। ম্যাপ পয়েন্টিং তো খুবই সহজ, সাজেশান দিয়ে দেবো, সেখান থেকে 10-এ 10 পাওয়াটা কোনো ব্যাপার নয়। সুতরাং 16 আর 10-এ 26 কিন্তু তোমরা এমনি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, খুব সহজ। এবার আমি প্রত্যেকটি অধ্যায় হিসাবে বলে দেবো কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও, এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব কাজে আসবে। প্রাকৃতিক ভূগোল থেকে এবং আঞ্চলিক ভূগোল থেকে কটা 5 নাম্বার করতে হবে, কটা 3 নাম্বারের প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সব আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে চলে আসি 1 নাম্বারের, অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের কথা। সেটা এমসিকিউ হতে পারে বা অন্য কোনো কোয়েশ্চেন হতে পারে। দেখো, 1 নাম্বারের ওই যে 36টা কোয়েশ্চেন, এই 36টা কোয়েশ্চেন যদি তোমাদের কমন পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের অতি অবশ্যই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। কারণ কোন স্যার তোমাদের কি কথা বলেছেন, বা তোমাদের প্রাইভেট টিউটার হোক বা স্কুলের কোনো টিচার, আমি জানি না, প্রত্যেকের পড়ানোর স্কিল আলাদা। কোন স্যার বা কোন ম্যাডাম তোমাদের কি বলেছেন আমি জানি না, তবে আমি আমার কথা বলি, শর্ট কোয়েশ্চেনের কোনো সাজেশান হয় না। তার কারণ শর্ট কোয়েশ্চেন পুরোপুরি কমন পেতে গেলে টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। সে যে কোনো টেক্সট বই, তোমার কাছে যেই পাবলিশার্সের টেক্সট বই আছে, সেই টেক্সট বইটাকে কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হয়। তাহলে কিন্তু তুমি শর্ট কোয়েশ্চেন ওই 36টা কমন পাবে। আর নয়তো যে সমস্ত স্যাররা বলেন যে শর্ট কোয়েশ্চেন সাজেশান দিয়ে দেবো, শর্ট কোয়েশ্চেন লেগে যাবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তাদের বিরুদ্ধে যাচ্ছি না বা
তাদের পক্ষেও কথা বলছি না, তাহলে সেই স্যারদের কথা তোমরা নিতে পারো। বাট আমার ক্লাস যদি করে থাকো, আমার কথা শোনো, তাহলে 2 থেকে 5 সমস্ত প্রশ্ন সাজেশন যা দেবো তার মধ্যে পড়ে যাবে, এবং 1 নাম্বারগুলো করার জন্য অবশ্যই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। চলো সাজেশনগুলো দেখে নাও। দেখো স্টুডেন্টস, তোমরা মন দিয়ে দেখো, আমি যে প্রশ্নগুলো বলছি এখানে স্ক্রিনে অনেকক্ষণ শো করানো থাকবে, তোমরা তুলে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তারপরে তোমরা খাতায় তুলে নেবে। তো মন দিয়ে দেখো কি কি প্রশ্ন আছে এখানে, কি কি প্রশ্নগুলো সাজানো আছে। এখানে বলা হয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোল থেকে প্রথমে তোমার 2 নম্বরের কি কি প্রশ্ন করতে হবে, তোমরা আশা করি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর কি কি প্রশ্ন, প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে হচ্ছে পর্যায়ন, 1 নম্বর আছে, দেখতে পাচ্ছ পর্যায়ন, ক্রিভাস ও বাকশ্রুন্ট, ঠিক আছে, হিমবাহ থেকে আছে, হিমশৈল, হিমরেখা, বান্ডাকা, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, সমচাপ রেখা, সমষ্ণ রেখা, বাণিজ্য বায়ু, সাময়িক বায়ু, অধঃক্ষেপণ, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল চল্লিশা, হিমপ্রাচীর, আপেক্ষিক আর্দ্রতা। এই হচ্ছে টোটাল 15টা কোয়েশ্চেন এখানে প্রাকৃতিক ভূগোল থেকে দেওয়া আছে, ঠিক আছে। 2 নম্বরের এই প্রশ্নগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে 2 নাম্বার টোটাল প্রাকৃতিক ভূগোল থেকে। তারপরে চলে আসবো আমরা আঞ্চলিক ভূগোল। দেখো আঞ্চলিক ভূগোল থেকে 2 নম্বরে কি কি পড়তে হচ্ছে, সামাজিক বনসৃজন, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা, জনঘনত্ব, মালনাদ ময়দান, ডেকান ট্রাপ, পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমী বিস্ফোরণ, লু, আঁধি, আধুনিক শিল্পদানব, পণ্যসূচক, কয়াল, অনুসারী শিল্প, আধুনিক শিল্পদানব, এখানে 2টো পড়ে গেছে। যাই হোক, এই কটা কোয়েশ্চেন করতে হচ্ছে 2 নাম্বার থেকে আঞ্চলিক ভূগোল থেকে, করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তারপর আঞ্চলিক ভূগোল থেকে 3 মার্কসের যে কোশ্চেনগুলো করব, ভালো করে এটা মন দেবে, এখান থেকেই আসবে 3 মার্কসের। তো দেখো সেটা কি, দেখো 3 নাম্বারের কোশ্চেন প্যাটার্ন কিরকম আসবে, আঞ্চলিক ভূগোল থেকে একটা, প্রাকৃতিক ভূগোল থেকে একটা, বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটা, এবং উপগ্রহ চিত্র ও মানচিত্র থেকে একটা, টোটাল 4টে কোয়েশ্চেন আসবে। তার মধ্যে থেকে তোমার আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো করতে হবে 10টা এখানে সাজেশনে দেওয়া হয়েছে। তার মধ্যে কি কি আছে, ভারতের জলসেচ পদ্ধতির বিবরণ দাও, 1 নম্বর প্রশ্ন আছে। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এটা খুব ইম্পর্টেন্ট। পাঞ্জাব ও হরিয়ানা কৃষিক্ষেত্রে উন্নত কেন, হিমালয় পার্বত্য অঞ্চলের বিবরণ দাও, কাকে ও কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, খুব সহজ। ভাঙ্গার ও খাদারের মধ্যে পার্থক্য কি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো, ভারতীয় কৃষির সমস্যাগুলি কি কি, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। একদম সহজ প্রশ্ন আছে এখানে দেওয়া। আরেকটা কথা বলে রাখি, যদি ভুলবশত আমার সাজেশন তৈরির ক্ষেত্রে গত বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি থেকে থাকে, তোমরা সেটা বুঝতে পারো, তাহলে সেই কোয়েশ্চেনটার করার দরকার নেই, ঠিক আছে। ভুল হতেই পারে আমার, সেই প্রশ্নটা করতে হবে না সেক্ষেত্রে। প্রাকৃতিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হচ্ছে, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, ওজোন স্তর বিনাশের প্রভাব বর্ণনা করো, বৈপরীত্য উত্তাপের বিবরণ দাও, শৈবাল সাগর বলতে কি বোঝো, জোয়ার, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য, দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন, এটা খুব ভালো কোশ্চেন। গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য, বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত হয়, গ্রাবরেখা বলতে কি বোঝো। প্রাকৃতিক ভূগোল থেকে এই 3 নাম্বারের টোটাল এখানে দেওয়া আছে 12টা, এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে একদম 200% কনফার্ম। স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, অনেকক্ষণ শো করানো আছে স্ক্রিনে। আঞ্চলিক ভূগোল থেকে 5 নাম্বারের যেগুলো পড়তে হবে, দেখো মোট চাষ আছে তোমাদের 6টার মধ্যে গতবারে একটা পড়ে গেছে, সুতরাং 5টা খুব ভালো করে পড়তে হবে। 5টার মধ্যে থেকে যেটা খুব ভালো করে করবে, কার্পাস, ইক্ষু আর চা, এই কটা তোমরা ভালো করে করবে। কার্পাস, ইক্ষু আর চা, এই কটা ফসল খুব ভালো করে করবে, ঠিক আছে। চা করলে কপি করতে হবে না, কারণ চা আর কপি মোটামুটি ওই একই ধরনের করবে। নেক্সট আছে ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনা করো। এখানে টোটাল দেওয়া আছে হচ্ছে তোমার 8টা কোয়েশ্চেন, তার মধ্যে থেকে এই একের দাগ থেকে যে কোনো একটা আসবে কনফার্ম, ঠিক আছে। 8টা তোমাদের করতে হবে না, বেশি করে দেওয়া আছে। 5এর দাগের কি প্রশ্ন আছে দেখো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে একটা আসতে পারে। 6এর দাগে আছে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ,
5, 6 আর 7, এই তিনটে থেকে একটা অবশ্যই আসবে। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। 5, 6, 7 এই তিনটে প্রশ্ন থেকে একটা অবশ্যই অবশ্যই আসবে। এই তিনটে থেকে একটা আসবে, আর একের দাগ থেকে যে কোনো একটা আসবে। একদম ভালো করে তোমরা সাজিয়ে নাও। শহর গড়ে ওঠার কারণ বর্ণনা করো, এই একটা কোশ্চেন আছে। 1, 5, 6, 7 এর মধ্যে থেকে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ আঞ্চলিক থেকে, দুটো তো লিখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের কি কি করতে হচ্ছে দেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বর্ণনা করো। একের দাগের প্রশ্ন আর দুইয়ের দাগের প্রশ্নের মধ্যে যে কোনো একটা আসবে অবশ্যম্ভাবী, 200% কনফার্ম। তোমরা এখন লিখে দিচ্ছি, মিলিয়ে নেবে। 200% কনফার্ম, 1 আর 2 এর মধ্যে থেকে যে কোনো একটা অবশ্যই আসবে। 3 নম্বর কি প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বর্ণনা করো। এটাও খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। নদীর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো, নিয়ত বায়ু ও চাপ বলের মধ্যে সম্পর্ক, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে এক প্রকারের বিবরণ দাও, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বর্ণনা করো, মৌসুমী ও ভূমধ্যসাগরের জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই হচ্ছে ব্যাপার। এখানে যেগুলো স্টার দেওয়া আছে, স্টার মার্কসগুলো ভালো করে পড়বে, এখানেও তোমরা কমন পেয়ে যাবে। এবার শেষ পর্যায়ে চলে আসি উপগ্রহ চিত্র মানচিত্র। এখান থেকে 3 নম্বরে কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো, উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো, বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল উল্লেখ করো, ভূ সমলয় ও সূর্য তুলনাকারী উপগ্রহের মধ্যে পার্থক্য। এই কটা কোয়েশ্চেন আছে। এখান থেকে 3 নম্বরে তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। 2 নম্বর কি কি আছে দেখতে পাচ্ছ। উপগ্রহ চিত্র কাকে বলে, দূরসংবেদন কাকে বলে, দূরসংবেদনের দুটি সুবিধা, দূরসংবেদনের দুটি অসুবিধা, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে সংবেদকের দুটি পার্থক্য, ভূ সমলয় উপগ্রহ কাকে বলে, সূর্য তুলনাকারী উপগ্রহ কাকে বলে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কি। আচ্ছা, একদম শেষ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা। 3 নম্বরে কি কি আছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো, খুব ভালো কোশ্চেন, একের দাগেরটা। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, বিষাক্ত ও বিষহীন বর্জ্যের মধ্যে পার্থক্য। এই সমস্ত একদম পাতি কোশ্চেন আছে, পড়লে না পড়ে গেলেও লিখতে পারবে, আগে থেকে স্টাডি করে রাখবে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো, পরিবেশ বর্জ্যের প্রভাব লেখো। 2 নম্বরে কি কি আছে, এই হচ্ছে ব্যাপার। বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, ই বর্জ্য বলতে কি বোঝো, বর্জ্য ভরাটকরণ কাকে বলে, বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, কম্পোস্টিং কাকে বলে, 3R কি। এই হচ্ছে তোমার কি টোটাল কোয়েশ্চেন। এখান থেকে তোমরা ভালো করে স্টাডি করো, তোমাদের সমস্ত কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। পরীক্ষা সেন্টারে গিয়ে যখন প্রশ্ন হাতে পাবে তখন মিলাতে পারবে যে আমার কথা কতটা তোমাদের কাজে লেগেছে। তোমাদের যে সকল বন্ধুরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তাদেরও সাজেস্টিভ কিছু প্রশ্ন তারাও জানতে পারে। এবং আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আছে খুব শীঘ্রই, পরবর্তী ক্লাসে দেখা হবে।